Hello everyone, welcome to Jagannath. I hope you are doing well. আমরা WBPSC ক্লার্কশিপের মক টেস্ট বলো বা সম্ভাব্য প্রশ্ন বলো যেটা বলতে পারো সেটা করছিলাম। ওকে, অলরেডি 8টা আই থিঙ্ক 8টা আপলোড হয়ে গেছে। আজকে 9 নম্বর সেট নিয়ে কথা বলবো। পরীক্ষার আর 2-3 দিন পর পরীক্ষা ভাই। আমি আগেও বলেছি আমার প্লেলিস্টটা দেখে যদি চলে যাও পুরো প্লেলিস্টটা, তাহলে 70 to 80% তুমি কোশ্চেন কমন পাবে। এই টাইপেরই প্রশ্ন আসবে। ওকে, সেইভাবে ডিজাইন করা হয়েছিল সমস্ত এগুলো প্রশ্নগুলো। আর এই পিডিএফটা পেতে আমি তো এখানে যে অঙ্কগুলো নিচ্ছি সেগুলো তো পিডিএফ আমি দিই। এই পিডিএফটা পেতে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলটা যোগ হয়ে যাও সেই চ্যানেলে। তো চলো উইদাউট ডিলে কথা সময় নষ্ট না করে স্টার্ট করি। প্রশ্ন পড়ো। প্রশ্নে কি বলছে? নৌকা স্রোতের অনুকূলে গতিবেগ হলো 100 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ হলো স্রোতের অনুকূলে গতিবেগের 75%। স্থির জলে 350 কিলোমিটার ভ্রমণ করতে নৌকার গৃহীত সময় নির্ণয় করুন। আমাকে স্থির জলে যেতে হবে তাই বলেছে। তাহলে স্থির জলে যদি আমি নৌকার গতিবেগ পেয়ে যাই তাহলে পরে আমার কাজ শেষ। আমাকে কি বলেছে? স্রোতের অনুকূলে বলা আছে। স্রোতের অনুকূলে বলা আছে কত? 100 কিলোমিটার/ঘন্টা। ডাটা সহজ দিয়েছে, চাপ নেওয়ার কিচ্ছু নেই। প্রতিকূলে কি দেওয়া আছে দেখো, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? স্রোতের অনুকূলে গতিবেগ 75%। তাহলে স্রোতের অনুকূলে যদি 100 হয় তাহলে প্রতিকূলে কত হবে? তার 75% বলেছে, তাহলে কত হবে? 75 হবে। ডাটা ইজি দিয়েছে, তোমাকে আগেই বললাম এত কিলোমিটার/আওয়ার। তোমাকে আগের দিন বলেছিলাম স্থির জলে গতিবেগ কি হয়। স্থির জলে গতিবেগ কি হয়? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বা এই দুটোর অ্যাভারেজ হয় কি স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে কত হবে? 175/2। আমি এটাই লিখে রেখে দিলাম। এটা হলো স্থির জলে নৌকার গতিবেগ। 100 + 75/2, এটা স্থির জলে নৌকার গতিবেগ। ব্যাস, তোমার কাছে এটা এটা তাহলে কি হলো? তার স্পিড হয়ে গেল। তোমার কাছে যা চেয়েছে সেটা করো। স্থির জলে 350 কিলোমিটার ভ্রমণ করতে নৌকার কত টাইম লাগবে? তাহলে 350 কিলোমিটার যেতে হবে কোন স্পিডে? 175/2 এই স্পিডে। এটা তো টাইম। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 175/2 350, দুইটা উপরে গিয়ে গুণ হবে, দ্যাট ইজ 4 আওয়ার্স। আনসার 4। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলছে একটি পণ্যের 650 টাকা ধার্য মূল্যের ওপর ক্রমিক 8% এবং 12% দুটি ছাড় দেওয়ার পরে সেটি বিক্রি হয়েছিল। পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন যদি সে 60% লাভ করে। আমি এই জিনিসটাই এর আগে দিয়েছিলাম। এই টাইপের কোশ্চেন আমি আগে দিয়েছিলাম, সেখানে আমি সিঙ্গেল ডিসকাউন্ট নিয়ে কথা বলেছিলাম। এখানে দুটো ডিসকাউন্ট নিয়ে কথা বলা আছে, সেটাই করো। আমি কি বলেছিলাম? কোনো ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি লাভ হয়, কিছু ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি লাভ হয়, এরকম ডাটা যদি থাকে, ফিক্সড টাইপের কোশ্চেন এগুলো, তাহলে পরে আমরা কার কার রেশিও পাই? কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও পাই। কস্ট প্রাইস কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট। মার্ক প্রাইস কি হয়? 100 প্লাস প্রফিট। যদি সিঙ্গেল ডিসকাউন্ট থাকতো তাহলে আমরা সিঙ্গেল ডিসকাউন্টটা এখানে বসিয়ে দিতাম, মাইনাস করে দিতাম। কিন্তু দুবার ছাড় দিয়েছে, তাহলে ওভারঅল ছাড় কত দিয়েছে? এখানে এইটুকুই আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। আমি আরেকটা ডিসকাউন্ট ইচ্ছাকৃত অ্যাড করেছি। তাহলে 8% আর 12% দুবার ছাড় দিয়েছে পরপর। তাহলে টোটাল কত পার্সেন্ট ছাড় হবে সাকসেসিভ হবে? -8 -12 প্লাস 8 12 96, মানে 0.96। তাই তো? তাহলে -8 -12 কত হলো? -20। -20 প্লাস 0.96, তাহলে এটা কত হবে? 19.04। এটাই তো ডিসকাউন্ট। ওভারঅল ডিসকাউন্ট 19.04%। এখানে বসিয়ে দাও। 100 থেকে, তোমাদের বোঝানোর জন্য লিখছি, 100 থেকে 19.04 বাদ বাই 100 প্লাস 60, এটা মার্ক প্রাইস হবে। তোমাকে তাই বলেছে। দেখো এটা কত হচ্ছে, দেখো তো। 100 থেকে 20 বাদ দিলে কত হতো? 100 থেকে 20 বাদ দিলে কত হতো? 80। সেখান থেকে 0.96 বেশি বাদ যাচ্ছে, তার মানে পড়ে থাকবে কত আলটিমেটলি? দেখো তো
100 থেকে 19.04 বাদ 20 বাদ দিলে থাকতো 80, তাহলে 80.96। দেখো 80.96 থাকবে না, থাকবে না। 100 থেকে 19.04 বাদ দিলে 80.96 থাকবে। এখানে কত থাকবে? 160। এটা তুমি কাটাকুটি করে নিতে তোমার ইচ্ছা, কাটাকুটি করে নিতে পারো তোমার ইচ্ছা। ওকে, দেখো কি বলেছে, 650 টাকা ধার্য মূল্য আছে। কত টাকা আছে? 650 টাকা আছে। তাহলে 160 মান আছে দেওয়া 650, তাহলে 80.96 এর মান কত সেটা তোমাকে বের করতে হবে। এটা করতে পারো বা এটাকে ছোট করে নাও। আমি ছোট করি, 4 দিয়ে যদি কাটাই, 8 দিয়ে যদি কাটাই, 8 20 160, 8 দিয়ে কাটালে 8 10 80, পয়েন্ট থাক ডাজন্ট ম্যাটার। 8 12 96, 10.12। 4 দিয়ে আবার কাটবে, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 2 8, 2 1, 4 5 20, 3 4 12, দুটোর পর দশমিক বসবে, তাহলে 2.53। আর কাটবে না। তাহলে 5 এর মান দেওয়া আছে, দেখো কত? 650 ধার্য মূল্য দেওয়া আছে। তাহলে 5 এর মান কত আছে? 650। কত গুণ? 130 গুণ। তাহলে এটার সঙ্গে 130 গুণ হবে, অ্যান্সার পাবো। 130 গুণ করলে কি হবে দেখো তো? পয়েন্ট আসবে, আসবে না? আসবে না? দেখো শূন্যর জন্য আমি যদি গুণ করি, শূন্যর জন্য ওই পয়েন্টটা ডান দিকে একটা ঘর সরে গেল, তাই তো? তাহলে 3 3 9, ইউনিট ডিজিট 9 আসবে। ইউনিট ডিজিট 9 দেখো, ও বাবা সবগুলোতে ইউনিট ডিজিট 9 দিয়ে রেখেছে। ডিরেক্টলি গুণ করো ভাই, যা যা আছে সেম গুণ করছি। এখানে 0 আসলো, 13 দিয়ে করছি, 3 13 39, সাথে থাকে 3, 5 13 65, 3 68। দেখো তো এরকম কিছু আছে? 8 9, দেখো আর করবো না অঙ্ক আমি। 9 আছে, যদি পয়েন্ট তুলো দুটো পর দশমিক বসালে কোথায় বসবে? এখানে তো দশমিক বসবে, তাই না? দেখো বাকিটা আমি গুণ করবো না, এখানেও 5 সেকেন্ড বা 3 সেকেন্ড যদি বাঁচে এটাও লাভ। ইউনিট ডিজিট ম্যাচ করে বেরিয়ে যেতাম, আমি ইউনিট ডিজিট ম্যাচ করে বেরিয়ে যেতাম, কিন্তু ইউনিট ডিজিটে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এখানে কিছুই না, আমি একটু অ্যাডভান্স লেভেল বা একটু তোমাদের বেশি খাটিয়ে নিতে চেয়েছি এই কনসেপ্টটা দিয়ে। এতটুকু বুঝতে পেরেছো কি না সেটা দেখার জন্য আমি বলেছিলাম কিছু পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও যদি কিছু পার্সেন্ট প্রফিট থাকে তাহলে সিপি আর এমপি রেশিও পাই। কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। এটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। তাহলে তোমাকে দুবার ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ওভারঅল ছাড় কত? ক্রমিক ছাড় দিয়েছে, তাহলে ওভারঅল ছাড় কত? সাকসেসিভ 8 আর 12 সাকসেসিভ কত হয়েছে? 19.0504। চলো চলো, খুব ভালো প্রশ্ন ছিল এটা। কি বলেছে দেখো, বৃত্তাকার একটা বৃত্ত আছে, এর পরিধি 44 সেন্টিমিটার। এর পরিধি মানে কি? এখান থেকে শুরু করে এখান থেকে হাঁটছে যেটা, সেটা 44 সেন্টিমিটার। তাহলে পরিধি সূত্র কি? 2 পাই আর, মানে পাই ইন্টু 7, সরি 22/7 আর সমান 44। এখান থেকে আমি আর পাবো, আর বের করতে পারবো, তাই ওটা বলে রেখেছি। তাহলে 22 22 44 কেটে গেল, আর এর মান কত হবে? এদিক গেলে 7। তাহলে এই বৃত্তটার এটা যদি সেন্টার হয় ধরে নাও, এটা কত? এটা যদি বৃত্ত হয় তাহলে এটা কত? 7 সেন্টিমিটার। কত? 7 সেন্টিমিটার। ইজ দ্যাট ক্লিয়ার? এবার তোমাকে বলেছে 4 সেমি প্রস্থের একটি বৃত্তাকার ট্র্যাক রয়েছে এর চারপাশে। এর চারপাশে 4 সেমি আর একটা কি আছে? বৃত্ত আছে। করো, 4 সেমি ট্র্যাক আছে, সাপোজ এটাই 4 সেমি বলতে ধরে নাও এটা 4 সেমি আছে। তোমাকে বলেছে, এবার তোমার কাছে কি চেয়েছে? যে ট্রাকের ক্ষেত্রফল কত। তোমার কাছে এটাই তো চেয়েছে, ট্রাকের ক্ষেত্রফল কত। তোমাকে তার মানে কি, কোনটা জানতে চেয়েছে বলো তো? ট্রাকের ক্ষেত্রফল এটা, এটাই তো তোমার কাছে জানতে চেয়েছে, এই ক্ষেত্রফলটা। তাহলে আমাকে বলো ট্রাকের ক্ষেত্রফল কি হবে। শুনবে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ বের করে যদি ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিই, বড় বৃত্তের ক্ষেত্রফলটা বের করে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটুকু বৃত্তের ক্ষেত্রফল পড়ে পাচ্ছি না। এটাই তো তার মানে সূত্র। তার মানে হলো বড় বৃত্তর ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। আমাকে পাই দিয়ে দিয়েছে, তাহলে পাইকে আমি কি করবো না, ভাঙবো না। আর পাই দিয়ে আনসার দেওয়া আছে, পাই। বড় বৃত্তের ক্ষেত্রে কি হবে? ওটা 11 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। কি করে হলো? বড় বৃত্তটা কত হবে? তার ব্যাসার্ধ এখন 7 আর দিকে 4, 11। আর ছোট বৃত্ত কত? 7।
তাহলে আমি দুটোকে মাইনাস করে দিলাম। দেখো বড় পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাই তো থাকে। ইয়েস অর নো? থাকে তো এটাই। তাহলে এখান থেকে বলো কি হবে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো ভাই, গাধার মতো ক্যালকুলেশন করতে হয় না। এটা কি সূত্র তুমি জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে কত হবে? এ প্লাস বি মানে কত হলো? 18। এ মাইনাস বি মানে হলো 11 মাইনাস 4 7 4, তাহলে 4 18 72। তাহলে আনসার কত হলো? 72 পাই। আনসার এ। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলছে এই ক্রমিক সমানুপাতে যদি থাকে তাহলে পি এর মান কত? ক্রমিক সমানুপাতে আছে মানে কি হবে? 35 স্কোয়ার বাই 25 পি এর মান। ইয়েস অর নো? ক্রমিক সমানুপাতিতে আছে মানে এই কথাটার মানে কি বলতো? 25:35:35:পি। তাহলে এই দুটোর গুণ, এই দুটোর গুণ। তা 35 স্কোয়ার বাই 25, তাই না? এটা সমান এটা। তাহলে কত হবে বলো? এটা হবে 1225। 35 স্কোয়ার মানে এটা কত? 25। কাটালে কত হয় দেখো? 4 25 100। তা 4 দিয়ে একটাই আছে, করা দরকার নাই। নেক্সট বলছে রাহুল 4 কিলোমিটার/ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং একই পথ সে 3 কিলোমিটার/ঘন্টা গতিতে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতি কত? পুরো যাত্রায় তার গড় গতি কত? 2 দশমিক পর্যন্ত বলেছে, মানে অ্যাপ্রক্সিমেশন তোমাকে বের করতে হবে। শুনবে, আমি এটা বলেছিলাম কোনো যদি নির্দিষ্ট দূরত্ব যায়, যদি ডিস্টেন্স সেম থাকে, যতটা গিয়েছে ততটা এসছে, বা এখান থেকে এটা যতটা গেছে এখান থেকে এটাই ততটা গেছে, যদি দুটোর ক্ষেত্রে ডিস্টেন্স সেম হয় তাহলে অ্যাভারেজ স্পিডের সূত্র আমি ডিরেক্টলি করা যায়। অ্যাভারেজ স্পিড মানে কি হয়? টাইমের কোনো দরকার নেই, ডিরেক্টলি স্পিড দিয়ে করে নিতে পারি। অ্যাভারেজ স্পিডের সূত্র কি হয়ে যায়? 2 × S1 × S2 এটা সব জায়গায় কাজে লাগে না, যদি সেম ডিস্টেন্স কভার করে তবে এটা অ্যাভারেজ স্পিডের সূত্র পেয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাভারেজ স্পিড তো 4 কিলোমিটার আর 3 কিলোমিটার, তাহলে কত হবে? 2 × 3 × 4, 3 4 12, 12 দিয়ে 24, একবারে বসিয়ে দিলাম, বাই 4 আর 3 7। এটা হলো তার স্পিড। তাহলে কত হবে দেখো তো, কত বাজাবে? 7 3 21, 3 পয়েন্ট সামথিং আসবে। অঙ্ক শেষ। আমি পয়েন্টের পর মিলাতেই যাব না। ক্লিয়ার হয়েছে? পয়েন্টের পর মিলাতে যাবো। দেখো 7 3 21, 7 3 21, 4 7 28 যাবে না? 7 3 21 যাবে, তাহলে 3 পয়েন্ট সামথিং আসবে। অপশন দেখো আমাকে চিৎকার করে করে একটাতে আছে, ব্যাস গল্প শেষ। আর করবোই না, প্রয়োজন নেই করার। পরীক্ষালে এভাবে করতে হবে। ডিজিটাল পুরো একদম এ মিলাতে গিয়েছো কিনা শেষ হয়েছে, পুরো ডিজিট যদি মিলাতে যাও তাহলে ব্যাস গল্প হয়ে গেছে ভাই। ওইভাবে অঙ্ক হবে না। পরেরটা, দুজন পুরুষ এবং একজন মহিলা 14 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, যেখানে 4 জন মহিলা এবং 2 জন পুরুষ একই কাজ 8 দিনে করতে পারে। যদি একজন পুরুষ দৈনিক 90 টাকা পান তাহলে একজন নারীর দৈনিক কত হওয়া উচিত, মজুরি কত হওয়া উচিত? তাহলে সেম কাজ যদি করে, সেম কাজ যদি করা হয় তাহলে পারে, আমি বারবার এখান থেকে একটা করে কোশ্চেন দিচ্ছি প্রত্যেকটা সেটে, সেম কাজ যদি করে তাহলে পারে যে মজুরি পাই, মজুরিটা কিসের উপর পাই? তাদের এফিসিয়েন্সির উপর ভাগ হয়, কে কত এফিসিয়েন্টলি কাজ করছে সেটার উপর ভাগ হয়। তাহলে 2 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ প্লাস একজন ওমেন কতদিন মিলে কাজ করছে? 14 দিন মিলে কাজ করছে। যদি আমি মেনের এফিসিয়েন্সি এম ধরি, ওমেনের এফিসিয়েন্সি যদি ডব্লিউ ধরি, তাহলে দুটো লোক 2M এফিসিয়েন্সিতে কাজ করেছে, একটা ওমেন 1W এফিসিয়েন্সিতে কাজ করেছে। কত দিনে করেছে? 14 দিনে, তাহলে ইন্টু 14। আবার বলেছে দেখো 4 জন মহিলা এবং 2 জন পুরুষ, 4M প্লাস, সরি 4 জন মহিলা বলেছে, এবার 2M প্লাস 4W কত দিনে করে? 8 দিনে করে। এটা তো দুটোই তো, এটা তো সেম কাজই বলেছিল। এটা যদি কাজ হয় এটাও সেম কাজ, বেশ কাটাকুটি করো। 2 দিয়ে কাটালে 4 2 8, 2 দিয়ে কাটালে 7 2 14। দেখো এইখানে একটা জিনিস বুঝবে ভালো করে, এই জায়গাটায় আমি ডিরেক্ট একবারে করব মাইনাসটা। কি দেখো এখানে 7 2 14M, 7 2 14M, এখানে দেখো শুধু এম এর গল্পগুলোকে দিকে নিয়ে যাবো। 4 2 8M, 7 2 14M, এটা গুণ হলে 8M, তাহলে এটা কত হবে? 6M হবে। এবার এদিকে এটা নিয়ে চলে আসবো। দেখো 4 4 16W আর এখানে 7W, তাহলে মাইনাস হলে কত হবে? 9W। তাহলে M/W কাটাকুটি করলে কত হবে?
3 দিয়ে করলে 2, 3 দিয়ে কাটলে 3, তাহলে m/w মানে কি 3/2। এবার বলেছে একটা লোক 45 টাকা পায়, তাহলে এম যে এফিসিয়েন্সি আমি বললাম এফিসিয়েন্সি অনুযায়ী ভাগ হয়, তাহলে 3-এর মানে তো কত 90। কি বলেছে পুরুষ, একজন পুরুষ 90 কত গুণ 30 গুণ, তাহলে নারী দৈনিক কত হবে, তাহলে নারী কত হবে 30 গুণ, এটাও 60। ওকে, নারী 60 হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এখানে কিন্তু তোমাকে ফাঁসানোর জন্য এই লাইনটা দিয়েছে, ভালো মতো শুনবে, তাড়াতাড়ি কিন্তু অঙ্ক পড়তে। তাহলে এই লাইনটা তোমাকে ফাঁসানোর জন্য দেওয়া হয়েছিল। দেখো আগে এখানে পুরুষ বলেছে মহিলা বলেছে, কিন্তু এখানে আগে মহিলা বলে ফেলেছে। তাড়াতাড়ি করে যদি এটা লিখে নিতে তাহলে আনসার কিন্তু 135 আসতো। তাড়াতাড়িতে করে যদি ওটা লিখে নিতে, যেটা 4টে পুরুষ বলেছে, তার মানে এটা যদি পুরুষ ধরে নিতে বাই চান্স, তাড়াহুড়োতে হয়ে যায় এটা, তাহলে আনসার 135 আই থিঙ্ক আসতো। ক্লিয়ার হয়েছে? তাহলে অঙ্ক আমরা কেয়ারফুলি পড়বো। খুব ভালো অঙ্ক ছিল এটা। কি অঙ্ক ছিল দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5, বৃত্তের ব্যাসার্ধের 3/5। তাহলে আয়তক্ষেত্রের লেন্থ আর বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের 3/5, এটা যদি 5 হয় এটা হবে কত 3, বা 5x হলে এটা কত হবে 3x। ওকে, আবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ একটি বর্গক্ষেত্রের বাহুর সমান, তাহলে বৃত্তের যা ব্যাসার্ধ একটা বর্গক্ষেত্রের বাহুও তাই 5x, যার ক্ষেত্রফল হলো 6400 মিটার স্কোয়ার। তার মানে এটার বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার। তাহলে 5x এটা স্কোয়ার সমানে কত দেওয়া আছে 6400, তাহলে x স্কোয়ার সমান কত হবে 6400/25। তাহলে কত হচ্ছে, সরি আমি x এর মান ডিরেক্ট বের করবো, ঝামেলাই করতে যাবো না। x এর মান ডিরেক্ট বের করলে কি হবে, এটা রুট হয়ে যাবে। তাহলে এটা দেখো কত হচ্ছে 80, আর এটা কত হচ্ছে 5, তাহলে x এর মান কত 16 পেয়ে গেলাম। তাহলে x এর মান যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 348, তোমাকে প্রস্থ বলা আছে কত 15, তাহলে তার পরিসীমা কত, পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা তো বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা হয়। তাহলে 48 আর 15 কত হয় 63, 63 2 126, 126। ক্লিয়ার হয়েছে না হয়নি? কিছুই ছিল না, তোমাকে একটার সঙ্গে একটা ইন্টারকানেক্ট করে গেছিল, যা যা বলেছে তাই তাই করতে হলো, কিচ্ছু নাই। ওকে নেক্সট। 8, খুব ভালো প্রশ্ন, এটা লজিক্যাল প্রশ্ন এবং একবারে উড়াবো, একবারে উড়বে এইসব কোশ্চেন। বলছে একটা মাঠে কিছু মুরগি আছে কিছু ছাগল আছে, ভালো কথা, সমস্ত মাথার সমষ্টি 77, মানে টোটাল মুরগি আছে মাথা, মানে কি প্রত্যেকটা প্রাণীর একটা করে মাথা থাকে, তার মানে বলতে যাচ্ছে ওখানে টোটাল প্রাণী আছে কটা 77টা, এবং পায়ের সমষ্টি বলেছে 248, তাহলে খামারে মুরগির সংখ্যা কত। শুনবে এখানে ডিরেক্টলি অ্যাটাক করব, কি চেয়েছে তোমাকে খামারে মুরগি চেয়েছে, যদি মুরগি বের করতে হয়, যদি মুরগির সংখ্যা ডিরেক্টলি বের করতে হয় তাহলে অ্যাটাক করব আর একটা প্রাণী যেটা আছে তাকে, আর একটা প্রাণী আছে তাকে, সেখানে অ্যাটাক করব। তাহলে বলো 77টা কি আছে 77টা টোটাল প্রাণী আছে, আছে, এটা বোঝাতে আমি সময় লাগবে কিন্তু তোমরা পরীক্ষা হলে উইদিন সেকেন্ডে উড়িয়ে দেবে। 77টা প্রাণী আছে, ধরে না যদি সবগুলোই ছাগল থাকতো, সবগুলো যদি ছাগল থাকতো তাহলে পায়ের সংখ্যা থাকতো কতগুলো, একটা ছাগলে কটা পা থাকে 4টে, তাহলে প্রাণীর সংখ্যা পায়ের সংখ্যা থাকতো কত 4 7 28, 4 7 28 30, 308টা পা থাকতো, লেগ থাকতো, কিন্তু আছে পা কটা, তোমার পা আছে কটা অ্যাকচুয়ালি 248, তাহলে পা কতগুলো কম আছে 0 60, তাহলে পা আছে 60 খানা কম, তাহলে 60 খানা যদি পা কম থাকে তাহলে বলো এই 60 খানা পা আমি কতজনে এক্সট্রা নিয়েছি, বা কটা মুরগির জন্য আমার 60 খানা কমেছে, আমার 60 খানা কম আছে। সবগুলো যদি ছাগল থাকতো, সবগুলো যদি ছাগল থাকতো তাহলে পরে আমার এতগুলো পা হতো, কিন্তু অ্যাকচুয়ালি আছে 248টা পা, তাহলে 60 খানা পা কমেছে কার জন্য, মুরগি আছে তাই,
60খানা পা কমেছে কিসের জন্য? মুরগি আছে তাই। তাহলে বলো একটা মুরগির কটা পা থাকে? দুটো পা থাকে। তাহলে মুরগির সংখ্যা কত আছে? 30টা। অঙ্ক শেষ। এটা তুমি ছাগল দিয়েও করতে পারো, তুমি মুরগিও ধরে নিতে পারো। ভালো মতো শুনবে, যদি 77টাই মুরগি থাকতো তাহলে পা কটা হতো? মুরগি দুটো করে পা থাকে, তাহলে 154খানা লেগ হতো। কিন্তু অ্যাকচুয়ালি আছে কটা লেগ? 248। দেখো 4 9 94খানা কি আছে? 248খানা অ্যাকচুয়ালি আছে, তাহলে 94খানা এক্সট্রা পা থাকছে। 94খানা এক্সট্রা পা থাকছে। এই এক্সট্রাটা কার জন্য এসছে? এক্সট্রাটা ছাগলের জন্য আসবে। এবার বললো 94টা আছে। এবার আমি সবগুলো মুরগি ধরে নিয়েছি, তাহলে ছাগলের যদি সবগুলো মুরগি হয়, ছাগলের কটা পা থাকে? 4টে থাকে। তাহলে আমি কটা পা কমেছে ছাগলের? আমি যদি সবগুলোই মুরগি ধরে নিই, ছাগলের 4খানা পা আছে থাকো, তাহলে ছাগলের কটা গুনতিতে কম পড়েছে পা? দুটো করে পা গুনতিতে কম পড়েনি, তো এটাকে 2 দিয়ে ভাগ করবো, দ্যাট ইজ 47। দেখো যোগ করো, 47 আর 30 কত হলো? 77টা। বোঝাতে পেরেছি? চলো নেক্সট। তাহলে যেটা জিজ্ঞেস করবে তার আর একটা ডাটা দেওয়া থাকবে, ওটা ডিরেক্টলি অ্যাটাক করবে। এক্সট্রা কার জন্য আছে সেটা করলেই হয়ে যাবে। ওকে, ভালো প্রশ্ন। এ হলো বি এর চেয়ে 4/3 গুণ দ্রুত দৌড়ায়। একটি রৈখিক দৌড়ে এ যদি বি থেকে 60 মিটারের লিড দেয়, তাহলে শুরু বিন্দু থেকে তাদের মিলন দূরত্ব কত হবে? তাহলে আমি এ আর বি, এ হলো বি এর 4/3 গুণ দ্রুত দৌড়ায়, বি এর 4/3 গুণ। তাহলে বি যদি 3 হয় তাহলে এ কত দৌড়ায়? 4 নিয়ে। তোমাকে এক্স ধরে করে বুঝিয়ে দিতে পারি, এমনি দেখবে। তাহলে এটা আমি তোমাকে এক্স ধরেই করাচ্ছি, 4x। এটা হলো তাদের কি? স্পিড, তাই তো? এটা হলো স্পিড। এবার বলেছে একটি রৈখিক গড়ে এর বি কে 60 মিটারের লিড দেয়। কথাটার মানে কি? একটা দৌড় আছে, এটা পুরোটা দৌড়বে ধরে নাও, হ্যাঁ। এ বি কে 60 মিটারের লিড দেয় মানে কি? এ দেখো, এ মাস্তান হলো কি? এ বেশি স্পিডে দৌড়ায়, তো বলছে যা তোকে আগে এত নম্বর দিতাম। ক্যারাম খেলায় হয় না যে তোকে আগে 10 দিচ্ছে, এবার খেলা আমার সঙ্গে, যে ভালো খেলে বলে। তাহলে এ বি কে লিড দিয়েছে কত মিটারে? 60 মিটারে। তাহলে এ এখানে দাঁড়িয়ে আছে, এই রেসটা ধরে নাও কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে বি কে বলেছে যা তুই 60 মিটার এগিয়ে যা। বি আছে এখানে, ও এখান থেকে রেস স্টার্ট করছে, বি এখান থেকে রেস স্টার্ট করছে। তাহলে একটা সার্টেন টাইম পর কি হবে? কোনো না কোনো জায়গায় গিয়ে এদের দুজনে দেখা হয়ে যাবে, কারণ এর যেহেতু স্পিড বেশি। তাহলে বি কে ধরে নেবে কোনো না কোনো জায়গায় গিয়ে। ইয়েস অর নো? এবার বলো তাহলে কখন এই দূরত্বটা হবে? যখন এই 60 মিটারটা, এই যে ডিস্টেন্সটা কভার হবে তখন। তাহলে বলো, তাহলে শুরু বিন্দু থেকে তাদের মিলন বিন্দুর দূরত্ব কত? তাহলে আমরা এখানে কি হয়? ডিস্টেন্স ইকুয়াল টু, দুজনেই যখন চলছে তখন রিলেটিভ স্পিড হয়। দুটো মুভিং অবজেক্ট থাকলে কি হয়? রিলেটিভ স্পিড হয়। ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত দেওয়া আছে? 60। ডিস্টেন্স দেওয়া আছে কত? 60 সমান রিলেটিভ স্পিড কত হবে? 4x। এক সেম দিকে যদি যাই তাহলে রিলেটিভ স্পিড কত হয়? 4x মাইনাস 3x সমান x। এটা কত হলো? t ইকুয়াল টু টাইম। তাহলে x ইকুয়াল টু 60/t। ওকে, বেশ। এবার তোমাকে বলেছে, শুনবে ভালো করে এই জায়গাটা। এবার বলেছে তাহলে শুরুর বিন্দু থেকে তাদের মিলন বিন্দুর দূরত্ব কত? শুরুর বিন্দু থেকে তাদের মিলন বিন্দুর দূরত্ব কত? তাহলে টি ইকুয়াল টু কত হবে বলো? আমাকে এখানে টাইম যদি বের করি তাহলে টি ইকুয়াল টু কত হবে? t/x। তাহলে এই টাইম, সরি 60/x, এই টাইমটা ধরে ওরা দৌড়াদৌড়ি করেছে, এই টাইমটা ধরে ওরা দৌড়েছে, তখনই গিয়ে এটা মিলিত হয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে বলেছে শুরুর বিন্দু থেকে কতক্ষণ পর মিলিত হয়েছে। তাহলে শুরু থেকেও এ ওই টাইমটা দৌড়েছে, বি ওই টাইমটা দৌড়েছে। আমাকে যদি শুরুর বিন্দু বলেছে তাহলে এর স্পিড কত? 4x। কত টাইম ধরে দৌড়েছে? 60/x টাইম ধরে দৌড়েছে। ইয়েস অর নো? তাহলে পারে কত ডিস্টেন্স গেছে? 240 মিটার গিয়ে, শুরু থেকে 240 মিটার দূরে গিয়ে
ধরেছে। এটা যদি তোমাকে বলতো বি এর বিন্দু থেকে কত দূরে গিয়ে মিলিত হয়েছে, তাহলে বি এর স্পিড কত, 3x। কতক্ষণ ধরে দৌড়েছে, ও তো এই টাইমটা ধরে দৌড়েছে, তাই না? তাহলে 180 দৌড়ে গিয়ে, তাহলে দেখো হিসেব মতো তো তাই হচ্ছে। এটা 180 যদি হয়, এখান থেকে যদি এটা 180 হয়, তাহলে এই দুটো যোগ করলে 240 আসে। দেখো 240 এসছে শুরু থেকে। ক্লিয়ার? চলো, এই গেল ডিটেল মেথডে করলাম। এটা এমনি উড়ে যেত, যেহেতু রেশের অঙ্ক প্রথমবার দিয়েছি এখানে, তাই আমি পুরো ডিটেলে করালাম। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, একটি বাস এবং একটি গাড়ির গতির অনুপাত 7:11। যদি গাড়ি 6 ঘন্টায় 396 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বাসের গতি কিলোমিটার কত? তাহলে গাড়ি 6 ঘন্টায় যদি 696 করে, তাহলে 1 ঘন্টায় কত? সেটা তো তার স্পিড। তাহলে কত হচ্ছে? 66। তাহলে গাড়ির স্পিড কত? 66 কিলোমিটার পার আওয়ার গাড়ির স্পিড। দেখো বাস আর গাড়ি, গাড়ি তোর মান এটা দেওয়া আছে, তাহলে কত গুণ? 6 গুণ করা আছে। তোমাকে কি চেয়েছে? বাসের গতিবেগ। তাহলে বাসের গতিবেগ 6 গুণ করে দেবো, 42 কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট বলছে দুটি ট্রেন পি এবং কিউ থেকে শুরু হয় এবং যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে যাত্রা করছে। তাদের দেখা হওয়ার সময় প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের চেয়ে 100 কিলোমিটার বেশি অতিক্রম করেছে। তাহলে পি এবং কিউ এর মধ্যে দূরত্ব কত? কিভাবে করব? তাহলে দুটো বিন্দু ছিল, লজিক্যালি বোঝো, দুটো বিন্দু ছিল পি আর কিউ। এটা ছিল পি, এটা ছিল কিউ। ওকে, এবার তোমাকে বলেছে এই দুটো বিন্দুর একটা 40 কিলোমিটার পার ঘন্টায় চলছে, আর একটা কত? আর যাক, এটা লিখেছো, এটা 50 করে দিচ্ছি। একটা 50 কিলোমিটার পার ঘন্টায় চলছে, একটা 40 কিলোমিটার পার ঘন্টায় চলছে। তোমাকে বলেছে দুজনই একই টাইমে যাত্রা শুরু করেছে বলেছে। তাহলে আমাকে বলো, দুজন যদি একই টাইমে যাত্রা শুরু করে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে দুজনে যদি সেম টাইম যাত্রা করে, তাহলে টাইম যদি সেম হয়, তাহলে টাইমের কোনো ভ্যালু নেই। তাহলে ডিস্টেন্সের সঙ্গে কি হয়? স্পিডের ডিরেক্ট রিলেশন হয়। তার মানে যার স্পিড বেশি সে তত ডিস্টেন্স বেশি কভার করবে, তাই তো? এটাই লজিক। তাহলে এইসব ছবি আঁকা দরকার নেই, ডিরেক্টলি করে দাও। তাহলে বলো তাদের স্পিডের রেশিও কত? স্পিডের রেশিও 50:40। ওকে, স্পিডের রেশিও 50:40। যদি রেশিও নাও, এটা হবে। তাহলে স্পিডের রেশিও যেটা হবে, আমি কি বললাম? ডিস্টেন্সের রেশিও তাই হবে। তাহলে এটাই ডিস্টেন্সের রেশিও। দেখো একে অপরের থেকে 100 মিটার দূরত্ব গেছে, এ বা বি যে হোক, ডাজন্ট ম্যাটার। 100 কিলোমিটার বেশি একজন অতিক্রম করেছে। তাহলে একজন আগে আরেকজনের থেকে কত কিলোমিটার বেশি? কত করেছে? 1 ইউনিট। একের মান কত? 100 কিলোমিটার। 100 গুণ। তোমার কাছে কি চেয়েছে? পি এবং কিউ এর মধ্যে দূরত্ব। তাহলে পি আর কি, এটাই তো ডিস্টেন্স। তাহলে এটা 5, এটা 4, টোটাল ডিস্টেন্স কত? 9। তাহলে 9 এর মান কত? 900 কিলোমিটার। ওকে, চলো নেক্সট 12। পরের প্রশ্ন পড়ো। ভাই গড়ের অঙ্ক, আবার সেই গড়। এতবার করে গড় বলছি, গড়ের অঙ্ক একটা এক্সপেক্ট করবে, পরীক্ষায় দিবে, এগুলো পেন পেপার লাগাতে হয় না ভাই। 8 ব্যক্তির গড় ওজন ছিল 40 কেজি, একজনকে অপসারণ করা হলে গড় ওজন হয়ে গেছে 38 কেজি। তাহলে যে লোকটাকে তুমি সরিয়েছো তার গড় কত, মানে তার ওজন কত ছিল? আমি ডিরেক্টলি বলেছিলাম, এটা ফার্স্ট দেখবে প্রথম ভিডিওতে আমি গড়ের সমস্ত কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম। দেখবে প্লেলিস্টে গিয়ে দেখবে মক অন WBPSC ক্লার্কশিপ মক অন বলে ম্যাথ সলিউশন, এই ভিডিওটা বলে দেখবে আছে। এই ভিডিওটা দেখে নেবে, সমস্ত জিনিস আমি গড়ের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, কি হবে না হবে। আমি বারবার এটা করব না, যেহেতু রেকর্ডেড ভিডিও আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। ওকে, সেটা দেখে নিও। তাহলে 8 ব্যক্তির গড় ওজন 40 কেজি, একজন ব্যক্তিকে সরানোর ফলে তাদের গড় ওজন কত হয়ে গেল? 38 কেজি। তাহলে আমাকে বলো
40 কেজি वाला লোকই যদি পালাতো তাহলে তাহলে কি গড় ওজন কমতো? কমতো না? যে পালিয়েছে তার ওজন যদি 40 কেজি হতো তাহলে কি গড় ওজন কমতো? কমতো না? তাহলে নিশ্চয়ই গড়ের থেকে বেশি ওজন নিয়ে পালিয়েছে। তাহলে গড়ের থেকে বেশি ওজন নিয়ে পালিয়েছে, তাহলে এটা আনসার না, এটা আনসার না। দুটো অপশনে ফেসে গেছো। এবার কত আনসার হবে? যদি গড়ের ওজনে নিয়ে পালাতো তাহলে কিছু ফাঁসতে না বা এ হতো না, গড় কমতো না। এবার বলো 40 কেজি নিয়ে পালায়নি তো, 40-এর থেকে বেশি নিয়ে গেছে। কত বেশি নিয়ে গেছে এটাই ব্যাপার। তাহলে বলো এখন 38 কেজি হয়ে গেছে, তাহলে গড় কত হয়ে গেছে? 2 কমেছে। 2 কমেছে কতজনে? 8 জন ছিল, একজন পালিয়ে গেছে, এখন কতজন আছে? 7 জন। তাহলে 7 জনের টোটাল কত কমেছে? 14। সবার মাথা থেকে 14 কিলো এক্সট্রা নিয়ে গেছে ও। 14 যোগ দ্যাট ইজ 54। আনসার 54। গড় এইভাবে করতে হয়, পেন পেপার ছাড়া। এটা এটা আমি বোঝানোর জন্য লিখছি, তোমার কি পেন পেপার প্রয়োজন ছিল বোঝানোর পরে? নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 10% এবং 20% কমে যায় তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা 10% কমছে, একটা 20% কমছে, দৈর্ঘ্য 10% কমছে। আমি ডিরেক্টলি করবো ভাই, 10 সেন্টিমিটার আছে, 10% মানে কত? দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে, আচ্ছা দৈর্ঘ্য আছে কত? 10 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার। যাই হোক, এরা উল্টোপাল্টা লিখেছে, যা বলেছে তাই করে যাও। তাহলে 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, দৈর্ঘ্য যদি 10% কমে তাহলে 10-এর 10% কত? 1। 10-এর 10% কত? 1। তাহলে এখন কত? 9। এখন কত? 9। 20 সেন্টিমিটার ছিল, তোমাকে নতুন ক্ষেত্রফল বলেছে দেখো, তাহলে 9 ইন্টু সামথিং হবে, তাই তো? তাহলে 9-এর মাল্টিপল চেক করো না, 9-এর মাল্টিপল এটা না, এটা না, এটা না, এটা আনসার। অঙ্ক করতে হয় না। 9-এর মাল্টিপল কারোর সঙ্গে তো 9 গুণ করে তো আনসারটা আসবে। তাহলে করে দিচ্ছি, 20 ছিল, 20% কমেছে। 20 20% কত হয়? 20 10% কত হয়? আমি আগে বলেছিলাম 10% মানে ডান দিক থেকে একটা শূন্য বাদ দিয়ে দিবে। তাহলে 20 10% মানে কত? 2। 20% মানে কত? তার ডবল 4। তাহলে 20 থেকে 4 কমেছে, তাহলে 16। তাহলে 9 ইন্টু 16 144ই তো হয়। দেখো আমি অনেকক্ষণ আগে আনসার করে দিয়েছি। কেন করেছি? 9টা হলো ভাই বিশাল ফেভারিট নম্বর, বিশাল নম্বর, বিশাল জিনিসই নেই। 9, 9-এর সঙ্গে পৃথিবীর যে কোনো সংখ্যা তুমি যদি গুণ করো তাহলে তার ডিজিটাল সাম 9 দিবে। দেখো এটা 9 হচ্ছে, ডিজিটাল সাম 1 0 0, ডিজিটাল সাম 9 না। এটা কি ডিজিটাল সাম 9 হচ্ছিল? 1 আর 4 5, ডিজিটাল সাম 9 হচ্ছে না। এটা কি ডিজিটাল সাম 9 হচ্ছিল? 9 কেটে গেল, 6 রেখে 7, ডিজিটাল সাম 9 না। এটা দেখো 4 4 8 আর 9, ডিজিটাল সাম 9, অঙ্ক শেষ। নেক্সট পরেরটা, গণিত, পদার্থবিদ্যা এবং জীববিদ্যায় শিক্ষার্থীদের অনুপাত 5:7:8। শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে 40%, 50%, 75% বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীর সংখ্যার নতুন অনুপাত কত? ডিরেক্টলি করতে পারো। দেখো ভাই 5 ছিল, কোন সংখ্যা 5 ছিল, 7 ছিল, 8 ছিল, যা ছিল তোমাকে রেশিও চেঞ্জ করেনি। পদার্থবিদ্যা কি ছিল? গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা ছিল, তাহলে ওটাই তোমাকে করতে হবে। তাহলে ভাই 5 ছিল, 40% ইনক্রিজ করছো, তাহলে নিজে নিজের সংখ্যাটা কত পার্সেন্ট হচ্ছে? 140% হচ্ছে। 140% হচ্ছে অনুপাত। 7 ছিল, কোনো কাউকে 50% ইনক্রিজ করছো, মানে কত হচ্ছে? 150% হচ্ছে সংখ্যাটার অনুপাত। 8 ছিল, 75% বৃদ্ধি করছো, মানে 175% হচ্ছে। এটা তোমাকে বোঝানোর জন্য লেখা হলো। তো পার্সেন্টেজ তো আলটিমেটলি রেশিও নিলে কেটে যাবে, তাহলে পার্সেন্টেজ উঠলো, পার্সেন্টেজ উঠলো, পার্সেন্টেজ উঠলো। 5 দিয়ে কাটাও, 5 দিয়ে কাটালে 30, 5 দিয়ে কাটালে 35। আর কাটবে? হ্যাঁ, আবার 5 দিয়ে কাটবে। 5 দিয়ে কাটাও, 5 7 35, 5 6 30, 5 28। 7 দিয়ে কাটছে, দেখো 7 দিয়ে কাটালে 4 7 28, 7 কেটে গেল। 2 দিয়ে আবার কাটছে, 2 3 4। তাহলে আনসার 2 3 4। ক্লিয়ার হয়েছে? নেক্সট পরেরটা পাতি অঙ্ক ভাই। এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে একটা পাতি অঙ্ক। দেখো চালের মূল্য 25% বেড়েছে। চালের উপর মাসিক ব্যয় স্থির রাখার জন্য একটি পরিবারকে তার মাসিক চালের
খরচ কত শতাংশ কমাতে হবে? তোমরা সবাই জানো প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তোমাকে এখানে কি গল্প বলছে? এক্সপেন্ডিচার কি করতে হবে? এক্সপেন্ডিচার সেম রাখবে। তাহলে প্রাইস যদি কোনো জিনিসের তুমি বলছো, তার এই কথাটার মানে কি তাই বলো, আগে এইটুকু ক্লিয়ার করে দিই। আগে ভাই তুমি বাড়িতে 100 টাকা চিনির জন্য খরচ করতে, 25 টাকা কিলো ছিল চিনি, বা 20 টাকা কিলো চিনি ছিল। তাহলে আগে ক কেজি ছিল আনতে? চিনি 5 কিলো। এখন চিনির দাম বেড়ে গেছে, তোমার কথা কি চিনির দাম বাড়ুক কমুক, আমি চিনির জন্য 100 টাকা দিই বাড়িতে, আমি চিনির জন্য 100 টাকাই দিব। তাহলে প্রাইস যদি বাড়ে, তাহলে চিনির সঙ্গে আগে চিনি যা আসতো তার থেকে কম চিনি আসবে বাড়িতে, কারণ তুমি টাকাটা সেম রাখছো। তাহলে এটা হলো এখানকার লজিক। ক্লিয়ার হয়েছে? ডিরেক্ট কিভাবে করতে হয় শুনবে ভালো করে। তাহলে এখানে দেখো প্রাইসের সঙ্গে কনজাম্পশনে কি হয়? ইনভার্স রিলেশন হয়। প্রাইসের সঙ্গে কনজাম্পশনে কি হবে? ইনভার্স রিলেশন হবে। আমি লজিক্যালি দেখিয়ে দিচ্ছি, তারপর ডিরেক্ট কিভাবে করবো সেটাও দেখিয়ে দেবো। ভাই 25% মূল্য বেড়েছে, 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে প্রাইস 4 ছিল, এখন কত হয়েছে? প্রাইস আগে 4 ছিল, 1 বেড়েছে, তাহলে 5 হয়েছে। তাহলে কনজাম্পশন কি হবে? রিভার্স হবে। 5/4। আগে 5 যদি ব্যবহার করতে, এখন 4 ব্যবহার করছো, তাহলে কত কম ব্যবহার করছো? 1। 1-এর 5 মানে কত? 20%। এটা গেল পুরো জিনিস। কিন্তু পরীক্ষালে এতটুকুও করবো না আমি, পরীক্ষালে আরো তাড়াতাড়ি হবে। দেখো দেখবে এখানে মাসিক ব্যয় স্থির রেখেছে কিনা, রাখেনি? রেখেছে, মাসিক ব্যয় স্থির রেখেছে। ব্যাস, এবার চলো অঙ্কে। 25% বেড়েছে, 25% বেড়েছে মানে কত? 1/4। 4-এ 1 বেড়েছে মানে কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। এখন কোনটা বেড়েছিল? একই বেড়েছিল, সেটাকেই তো কমাবো। তাহলে 1-এর 5 কমাবো, 20%। 1-এর 5 মানে 20%। এটা মুখে মুখে, পরীক্ষা হলে এটা অ্যাপ্রোচ। বেসিক জিনিস কি দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? নেক্সট। পরেরটা বড়। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে একটি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে পাস করতে 40% নম্বর পেতে হবে। ভালো কথা, কিন্তু সে 40 নম্বর পেয়েছে এবং 20 নম্বর দ্বারা ফেল করেছে। তাহলে আর কত পেলে পাস করতো? 20 নম্বর পেলেই তো পাস করে যেত। তাহলে 60 নম্বর পেলে পাস করে যেত না ও? তাহলে তোমাকে পাস করার জন্য পার্সেন্টেজে কত দরকার? 40%। তাহলে 40%-এর মানে তো 60। 40%-এর মানে তো 60। তোমাকে পরীক্ষার নম্বর কত? 100%। এখান থেকে কত গুণ? এটা 2.5 গুণ। 40-এর সঙ্গে 2.5 গুণ করলে হয় 100। এটা ডিরেক্টলি মনে রাখতে হয়। তাহলে 60-এর সঙ্গে কত গুণ করবো? 2.5। তাহলে কত হবে? 150। 60-এর 2.5 মানে 150। কি করে করলাম? এটা মুখে মুখে করা যায়। 60-এর ডবল কত? 120। 60-এর অর্ধেক কত? 30। যোগ করে দিলাম 150। সেভেন্টিন। একটি ট্রেন 25 সেকেন্ড একটি খুঁটি অতিক্রম করে, 300 মিটার দৈর্ঘ্যের একটি টানেল অতিক্রম করতে 40 সেকেন্ড নেয়। ট্রেনের গতিবেগ এবং ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। শুনবে, একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এল ধরে নিলাম, ট্রেনের দৈর্ঘ্য এল, ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য এল। এল অতিক্রম করে কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। এল অতিক্রম করে 25 সেকেন্ডে। 300 মিটার দৈর্ঘ্যের একটি টানেল অতিক্রম করে, তার মানে 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। করে না? করে না? 300 মিটার যদি টানেল অতিক্রম করে মানে টানেলটার দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা কত সেকেন্ডে? 40 সেকেন্ডে তো? হ্যাঁ, 40 সেকেন্ডে। আমাকে এখানে বলো, এখানে ট্রেনের দৈর্ঘ্য ডিরেক্টলি বের করা প্রয়োজন। দেখো ভাই, এখানে এল সেকেন্ড গেছে, এল মিটার গেছে 25 সেকেন্ডে, এখানে 300 প্লাস এল গেছে 40 সেকেন্ডে। এই এক্সট্রা 15 সেকেন্ড কেন লাগলো তাই বলো আমাকে। এক্সট্রা 15 সেকেন্ড কেন লাগলো? 40 আর 25-এর ডিফারেন্স তো 15 সেকেন্ড কেন লাগলো? কারণ তাকে এই 300 মিটার যেতে হচ্ছে। তার মধ্যে স্পিড পেয়ে গেলাম। তাহলে 300 মিটার যাচ্ছে, 300 মিটার কত সেকেন্ডে যাচ্ছে? 15 সেকেন্ডে। ইয়েস অর নো? তাহলে স্পিড মানে কি? তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 20 মিটার। 1 সেকেন্ডে যাবে 20 মিটার। 300/15, 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা আনসার না, এটা আনসার। এবার তোমাকে বলেছে একটা ট্রেন
স্পিড কত 20 মিটার পার সেকেন্ড। বলো একটা ট্রেন 25 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে, তার মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো? তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য এল, তাহলে 25 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড যদি যায়, তাহলে 25 সেকেন্ডে কত যাবে? 25 ইন্টু 20, দ্যাট ইজ 500 মিটার যাবে। 500 মিটার মানে তো তার নিজের দৈর্ঘ্য। ব্যাস আনসার 20 মিটার, সরি 20 মিটার পার সেকেন্ড অ্যান্ড 500 মিটার। ক্লিয়ার? এইগুলো কনসেপ্ট থাকলে এত কিছু লিখতে হয় না, কনসেপ্ট থাকলে এত কিছু লিখতে হয় না। ওকে, নেক্সট। তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু লিখছি, এত কিছু লেখা ক্রাইম ভাই, এত কিছু লেখা চলবে না পরীক্ষা হলে। 18 পি 5 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, কিউ 15 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আর 7.5 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক খালি করতে পারে। বেশ, খুব ভালো কথা। তাহলে যেরকম করা করো, পি কত ঘন্টার জন্য? 5 ঘন্টার জন্য। কিউ একই ট্যাঙ্ক 15 ঘন্টায় পূরণ করতে পারে, আর 7.5 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক খালি করে। তাহলে বলো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কি করবো? এই তিনটার এলসিএমই তো হয় ট্যাঙ্কের ক্যাপাসিটি। 15, 5, 15, 7.5 এলসিএম কত? 15। এলসিএম মানে আলটিমেটলি কি করতে হয়? এমন একটা সংখ্যা নিতে হয় যেটা এই তিনটে দ্বারাই কাটবে। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? 3 5 15, এর কত 1, এর কত 2, 7.5 ডবল কত হয় 15। এবার তোমাকে বলেছে এ দেখো, এই আর হলো খালি করা লোক, স্টার মার্ক দিয়ে রেখেছি, এ হলো খালি করা লোক। তাহলে তিনজনকে যদি তুমি একসঙ্গে কাজে লাগিয়ে দাও, তিনজন মিলে বলেছে, তাহলে তিনজনকে যদি একসঙ্গে কাজে লাগিয়ে দাও, তাহলে কতটুকু জল ঢুকবে? এ 3 ঢুকাবে, এ 1 ঢুকাবে, 4 ঢুকবে, কিন্তু এ 4 ঢুকা মাত্রই নিচ দিয়ে 2 বের করে দেবে। তাহলে তোমার ট্যাঙ্কে জল কত থাকতে পড়ে? 2। তাহলে তোমার ট্যাঙ্কের জল পড়ে যাচ্ছে 2 1 ঘন্টায়, তোমাকে ভরতে হবে কত? 15 ইউনিট। তাহলে 1 ঘন্টায় 2 ঢুকছে, তাহলে কত ঘন্টা লাগবে? 7.5 ঘন্টা লাগবে। 7.5। ওকে, নেক্সট। নির্ণয় করে বলুন, কি কোশ্চেন দিয়েছে দেখো, নির্ণয় করে বলুন কোন ন্যূনতম সংখ্যাকে বা কোন ন্যূনতম সংখ্যাকে 2495 এর সাথে যোগ আছে, কোন হবে ওটা? হ্যাঁ, 2495 এর সাথে যোগ করতে হবে যাতে যোগফলটি 6, 4, 3 দ্বারা বিভাজ্য হয়। 6 দ্বারাও ভাগ যাবে, 3 দ্বারাও, 4 দ্বারাও যাবে, 3 দ্বারাও ভাগ যাবে। 2495 এর সঙ্গে কি যোগ করলে হবে? দেখো 2495 এর সঙ্গে যদি 0 যোগ করা হয়, তাহলে কি থাকবে? 2495ই থাকবে। 3 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখো, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো সংখ্যাগুলির সমষ্টিকে 3 দ্বারা ভাগ যেতে হবে। দেখো 9 তো 3 দ্বারা ভাগ যাচ্ছে, 5 আর 4 9 ভাগ যাচ্ছে, 2 ভাগ যাচ্ছে না, আনসার না। 1 যদি যোগ করো তাহলে এটা কত হবে? 2496 হয়ে যাবে, 2496 হয়ে যাবে। 3 দ্বারা ভাগ যাচ্ছে কি দেখে নি সবগুলো, আমি 3 দিয়ে চেক করছি, যদি 3 দিয়ে যায় তাহলে আমি পরেরটা চেক করব। ক্লিয়ার? তাহলে দেখো 6 9 4 2, দেখো 3 দ্বারা ভাগ তো সবগুলোতেই যাচ্ছে, সরি 4 দিয়ে 6, হ্যাঁ যাচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে, 6 9 এত। তাহলে 1 যোগ করলে এটা হচ্ছে, এটা কি 4 দ্বারা ভাগ যাচ্ছে? 4 দ্বারা ভাগ যাচ্ছে 2496টা, 4 24 96, হ্যাঁ 4 দ্বারা ভাগ যাচ্ছে। 6 দ্বারা ভাগ যাচ্ছে, অবশ্যই যাবে। যদি কাউকে 6 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? 3 দ্বারা ভাগ যেতে হবে, 2 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে 3 দ্বারা তো ভাগ যাচ্ছেই, 4 দ্বারা ভাগ যাচ্ছে মানে তাকে 2 দ্বারা ভাগ যাবে। তাহলে সর্বনিম্ন সংখ্যা বলেছে, তাহলে বাকিগুলো তো চেকই করবো না, 1 যোগ করে তো আনসার পেয়ে যাচ্ছে। 5 আর 3 চেক করা কি দরকার? এই 4টের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে? 1, ব্যাস আনসার। ক্লিয়ার হয়েছে? পরেরটা, এই অঙ্কটা একটু ফানি কোশ্চেন দিয়েছিলাম, ফানি বলতে একটু লেন্দি দিয়েছিলাম। একজন দোকানদার 25% কম পরিমাপের একটি ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করে। এই অঙ্কটা আমি দুটো অঙ্ককে মিক্স করে দিয়েছিলাম। একজন দোকানদার 25% কম পরিমাপের একটি ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করে তার পণ্য বিক্রি করেন। তারপর তিনি তার পণ্যগুলির উপর ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি ধার্য মূল্য করেন। যদি তিনি 10% ছাড় দেন, তাহলেও 1 কেজি পণ্যের উপর শুদ্ধ লাভের শতাংশ কত? অনেক ভেতরে বলা আছে, আমাকে এখানে বলো 25% কম পরিমাপের ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করেন মানে কি? 25% মানে কত? 1/4 কম বলেছে। তাহলে সিপি আর এসপি করছে, যেহেতু প্রফিট আর লসই বের করতে হবে, তাহলে সিপি আর এসপি। তো এই কথাটার মানে কি? ও 4 ইউনিটের দাম নেয় লোকের কাছ থেকে, 4 ইউনিটের দাম নেয়,
কিন্তু মাল দেয় কত ইউনিটের? 3 ইউনিটের। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে ও 4 ইউনিটের মাল দাম নেয় সেলিং প্রাইস, কিন্তু দেয় কত? 3 ইউনিটের মাল। এই কথাটার মানে তাই। ওকে, বেশ। তারপর তিনি তার পণ্যগুলির থেকে ক্রয় মূল্যের চেয়ে 15% বেশিতে ধার্য করে এবং 10% ছাড় দেয়। তার মানে কি? দেখো, সিপি আছে, এটা কি করা হয়েছে? 15% হাইক করা হয়েছে, মার্ক প্রাইস পেয়েছো। তারপর এটাকে আবার কি করেছো? ডিসকাউন্ট দিয়েছো। ডিসকাউন্ট দেওয়ার পর কি পেয়েছো? এসপি পেয়েছো, তাই তো? তার মানে এখান থেকে যদি এটা কি হবে? সিপি আর এসপির মধ্যেই তো আমার লাভ লসের গল্প হয়। তাহলে 15% বাড়াচ্ছ, তারপর 10% কমাচ্ছ আবার। তার মানে কি এটা সাকসেসিভ কি না? তাহলে 15 আর 10-এর সাকসেসিভ কত? 15 আর 10-এর সাকসেসিভ কত? 15 মাইনাস 10 মাইনাস 150/100। তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হয়? 5। 1.5। 15 থেকে 10 বাদ দিলে 5, এটা 1.5 বাদ। তার মানে কত হচ্ছে? 3.5। ইয়েস অর নো? 3.5%। তাহলে তুমি 3.5% কি করছো? ওভারঅল 3.5% কি করছো? লাভ করছো। তাহলে 3.5%কে ফ্র্যাকশন ভ্যালু করে নাও। তাহলে এটা তোমাকে এত কিছু না বলে যদি বলতো যে এই কথাটা মানে কি, তোমাকে যদি বলতো যে এত পার্সেন্ট কি করছে, এর আগের দিন অঙ্কটা দিয়েছিলাম এরকম টাইপের, এত ত্রুটি ব্যবহার করেছে, ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করেছে, আবার এত পার্সেন্ট লাভ করছে, দুটো দিকেই লাভ করছে, তাহলে আমরা কি বলেছিলাম? আগের দিন করেছিলাম, একবার দেখে নিবে, পুরো কনসেপ্ট বলা আছে। তাহলে এটা লাভ করছে 3.5%, এটাকে আমি ফ্র্যাকশানে করে নেবো, ছোট্ট করে নেবো, এখানে বড় করে করতে পারো, ফ্র্যাকশানে করে নেবো। হয় পার্সেন্টেজ যদি তোলো 100, 5 দিয়ে কাটালে 0.7, 5 দিয়ে কাটালে 20। তার মানে আলটিমেটলি কি বলতে চাইছে? এখানে যদি এটা করে দাও, 200 করে দাও, তার মানে কি বলতে চাইছে? 200 টাকা সিপি যদি হয়, 207 টাকায় ও বেচে। এটা লাভ মানে, ব্যাস। এবার করে নাও বাকিটা। দেখো, 4 দিয়ে কাটালে 4 5 20, 4 50, 3 দিয়ে কাটালে 3 6 18, 3 9 27। তাহলে 50-এ 69, 50-এ কিনছে, 69-এ বেচছে, তাহলে কত লাভ? 19 লাভ। তাহলে 38% লাভ 100-তে। আমি 50-এ যদি 19 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? 38 টাকা। তাহলে পার্সেন্টেজ মানে কি? 100 টাকায় যেটা বের হয় সেটাই তো পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে 100 টাকায় যেটা বের হয় সেটাই তো পার্সেন্টেজ। এটাই লজিক। ওকে, ব্যাস, অঙ্ক শেষ। 20। কোয়েশ্চেন দেখো, প্রশ্নে তোমাকে বলেছে দুটি ভিন্ন পাত্রের মিশ্রণে জল ও অ্যালকোহলের অনুপাত 2:3 এবং 4:5। দুটো আছে, একটা জল, দুটো পাত্র আছে। প্রথম পাত্রে জল এবং অ্যালকোহল আছে 2:3, দ্বিতীয় পাত্রে জল এবং অ্যালকোহল আছে 4:5। দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন অনুপাতের অ্যালকোহল হবে? এত কি হবে? অ্যালকোহলের কথা বলেছে, তাহলে আমি অ্যালকোহল বলেছে, আমি অ্যালকোহলের দিকে লক্ষ্য রাখবো। অ্যালকোহল বলেছে, আমাকে অ্যালকোহলের দিকে লক্ষ্য রাখবো। তাহলে বলো, প্রথম পাত্রে অ্যালকোহল কত আছে? প্রথম পাত্রে অ্যালকোহল কত আছে? 3/5। প্রথম পাত্রে অ্যালকোহল কত আছে? 3 আছে 5-এর মধ্যে, 3/5। 3/5 মানে পার্সেন্টেজ দেওয়া আছে, এটাকে পার্সেন্টেজে করে নাও। 3/5 মানে কত পার্সেন্ট? 60%। 1/5 মানে কত পার্সেন্ট? 20%। 3/5 মানে 60%। দ্বিতীয় পাত্রে অ্যালকোহল কত আছে? 5, 9-এর মধ্যে, তাহলে 5-9। 1/9 মানে কত? 11/1/9। 1/9 মানে কত? 11/1/9 পার্সেন্টেজ। তাহলে 5-9 বলেছি, তাহলে 5 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 55/5/9। তাহলে এটা কত হয়ে গেল? 55/5/9 হয়ে গেল, সবগুলো পার্সেন্টেজ হয়ে গেল। হলো না? হলো না? তাহলে প্রথম পাত্রে অ্যালকোহল আছে এত, দ্বিতীয় পাত্রে অ্যালকোহল আছে, দুজনকে মিক্স করার পর অ্যালকোহল কত হয়ে যাচ্ছে? 58/1/3% হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? তো এই তিনটে অ্যালিগেশন করবো, এই তিনটে অ্যালিগেশন করবো। অ্যালিগেশন করো। কি হয়? বড়টা থেকে ছোটটা কি করতে হয়? বাদ দিতে হয়। বলো, 60 বড় না 58 বড়? 60 বড়। 60 থেকে 58/1/3 বাদ দেবো। তাড়াতাড়ি বাদ দেওয়ার নিয়ম কি? এটাকে এক বেশি ধরে নিতে হয়, 59 ধরে নিতে হয়। তাহলে 60 থেকে 59 বাদ দিলে হয় 1, নিচে 3 আছে 3, এই দুটোর ডিফারেন্স 2। ব্যাস, বাদ দেওয়া হয়ে গেল।
এটার এটা ডিফারেন্স করো, বলো ভাই কে বেশি? 58 বেশি বড়। এটা মানে কি লেখা যায় দেখো তো, 58 × 1/3 কিরকম লেখা যায় না, 58 + 1/3 লেখা যায়, যায় না যায় না? 55 × 5/9 কে কি লেখা যায়? 55 + 5/9 লেখা যায়। তাহলে এই দুটো তো ডিফারেন্সই করতে হবে, হ্যাঁ না না? ডিফারেন্স যদি করো, ব্র্যাকেট যদি আমি তুলে দিই, এটা মাইনাস হয়ে যাবে ভেতরটা, হবে না হবে না? তাহলে দেখো এখান থেকে এটা বাদ দাও তো আমার সহজ, 58 থেকে 55 বাদ দিলে কত হয়? 3, 1/3 থেকে 1/9 বাদ, 1/3 থেকে 5/9 বাদ, এটা প্লাস থাকলো রেখে দিলাম। 3 লসাগু, সরি 3 তো না 9 লসাগু, 3 আর 9 লসাগু 9, তাহলে 3 - 5, তাহলে কত হবে? -2/9, -2/9, তাহলে 3 - 2/9, তাহলে 3 9 27, 3 9 27 থেকে 2 বাদ, তাহলে 25/9। এটা করো, 5/3 হচ্ছে ভাঙলে এই রেশিওতেই হবে, তাহলে 5/3 মানে কত? কাটিয়ে দাও, 3, 5 5 25, তাহলে 3টে ওদিক চলে যাবে, তাহলে 5:3, আনসার ইজ 5:3। এই অনুপাতে মেশাতে হবে, কিছুই ছিল না এখানে, ক্যালকুলেশন ছিল তোমার, এগুলো সব মেন্টালি মাথায় করতে হতো, এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখলাম, কিছু না, এগুলো পরীক্ষা হলে করা যাবে না, এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখলাম। ক্লিয়ার? এই যে বাদ দেওয়া ব্যাপারগুলো এটা ডিরেক্টলি বাদ দেওয়া যেত। ক্লিয়ার? চলো 21 হলো না, 22, এটা ভালো কোশ্চেন ছিল। 74 কে 9 দ্বারা ভাগ করে নিম্নলিখিত কোনটি অবশিষ্ট থাকবে? দেখো 74 কে কি রকম ভাবে লেখা যায় দেখো, 8 × 9 + 2 লিখতে পারি না পারি না? বাই 9, হ্যাঁ না না? তাহলে এটাকে এইভাবেই কেন লিখলাম? কারণ 9 দ্বারা একটা পোরশন কেটে যাচ্ছে, দেখো এইটুকুটাকে, 9 9 কেটে যাচ্ছে না, তো এইটুকুটাকে তো পুরোপুরি ভাগ যায়, 72কে তো 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে পড়ে থাকলো কত? 2 ^ 100। আলটিমেটলি তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখতে, এটা তো পুরোপুরি ভাগ চলে যায়, তাহলে পড়ে থাকলো কি? তোমার 2 ^ 100 কে 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কি পড়ে থাকে? দেখো 2 ^ 100, তাহলে এটাকে আমি লিখতে পারি, এরকম করতে পারি কি, দেখো 2³ 33 × 2, 2 ^ 100 আছে, তাহলে 2³ 2³ 33 ব্র্যাকেটে, তাহলে কত হলো? 99টা 2 হয়ে গেল, ইন্টু 2, 100টা 2 হলো, বাই 9। কেন লিখলাম? কারণ 9 দিয়ে ভাগ করলে আমার ভাগ শেষ 1 কোথায় পাবো সেটা খুঁজে বেড়াবো আমি, তাড়াতাড়ি হয় তাহলে। এবার বলো 2³ মানে কত? 8, তাহলে পাওয়ারে কি আছে? গুলি মারো, 8কে 9 দ্বারা ভাগ করলে, 8কে 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? 8 ভাগশেষ থাকে, পজিটিভ রিমাইন্ডার, কিন্তু নেগেটিভ রিমাইন্ডার হলে কত ভাগশেষ থাকে? -1। 8কে 9 দ্বারা ভাগ করলে -1 রিমাইন্ডার থাকে, এটা নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট, তাহলে এখানে -1 রিমাইন্ডার থাকলো, তাহলে -1 এর উপর 33 পাওয়ারে, তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা মাইনাস হয়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই হয়, তাহলে -1। আর 2কে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষই থাকে, তাহলে ভাগশেষ কত থাকলো? -2, -2 ভাগশেষ থাকলো। আনসার কিন্তু 2 এ দাগ দিয়ে দিবে না, আনসার 2 আছে, কিন্তু তোমার রিমাইন্ডার কত এসছে? -2, রিমাইন্ডার তো মাইনাস হতে পারে না, আমরা মাইনাস নিয়ে নিয়েছি কি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, কিন্তু অ্যাকচুয়ালি রিমাইন্ডার মাইনাস হতে পারে না। তাহলে যদি কোনো কারণে রিমাইন্ডার মাইনাস আসে, ভাগশেষ মাইনাস আসে, তাহলে সেটাকে পজিটিভ রিমাইন্ডারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? যেটা দিয়ে ভাগ করি, যেটা দিয়ে ভাগ করি সেটা যোগ করতে হয়। তাহলে কত ভাগ করেছি? 9 দ্বারা, তাহলে এর সঙ্গে 9 যোগ করে দাও, তাহলে -2 + 9, তাহলে কত থাকলো? 7, তাহলে এটা রিমাইন্ডার কত হলো? 7। খুব ভালো প্রশ্ন, লজিক্যাল প্রশ্ন, রিমাইন্ডার থিওরাম থেকে একটা কোশ্চেন দিয়েছিলাম। ওকে, এটা আনসার 7 হবে। নেক্সট, পরেরটা বলো, দুটি অ্যালার্ম ঘড়ি 60 সেকেন্ড 88 সেকেন্ডের নিয়মিত বিরতিতে তাদের অ্যালার্ম বাজায়, যদি তারা প্রথমে সকাল সন্ধ্যা 6টায় একসাথে বাজে তাহলে পরবর্তীতে কখন বাজবে? তাহলে 60 সেকেন্ড আর 88 সেকেন্ডে সবাই যেন এলসিএম নিতে হয়, তাহলে 4 যদি নিয়ে নাও তাহলে কত থাকলো? এখানে 15 থাকলো,
আর এখানে 22 থাকলো, দেখো তাছাড়া অন্য কিছু কমন যাচ্ছে না, দুটো থেকে 4 বের করে নিয়েছি, তাহলে 15 থাকলো, 22 থাকলো, গুণ করো, তাহলে কত হচ্ছে 4 15 60, 6 দিয়ে 12, 6 দিয়ে 12 13। বা এইভাবে তুমি করে নিতে পারো। টোটাল এত সেকেন্ড, তোমাকে তো মিনিটই চেয়েছে তাই না, 6টা 20, 6টায় বেজেছে প্রথমে, তারপরে কি আছে, এগুলো সব মিনিট আছে, তাহলে এটা কত পেয়েছি, সেকেন্ডে পেয়েছি, তাহলে মিনিট করে নাও। তাহলে মিনিট করার জন্য কি করবো, 60 দিয়ে ভাগ করবো, 4 15 60, 4 15 60 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এটা মিনিট হয়ে গেছে 22 মিনিট, তাহলে 22 মিনিট পর আবার বাজবে একসাথে। তাহলে তোমাকে ওটা চেয়েছে, প্রথমে 6টায় বেজেছে, তাহলে পরে কখন বাজবে, 6টা 22-এ, সন্ধ্যে 6টা 22, সকালে না কিন্তু, সন্ধ্যায় লেখা আছে, তাড়াতাড়ি তো আবার সকাল মেরে দিও না, ক্লিয়ার? এই তো সকাল 6টা 22 আছে, সকাল না, সন্ধ্যে 6টা 22 হবে, তার 22 মিনিট পর আবার বাজবে। ওকে, নেক্সট, পরেরটা 24। বলছে মোনা তার বেতনের 15% খাওয়ার জন্য এবং 37.5% পোশাককে খরচ করে। সে খাবারের জন্য 900 টাকা খরচ করলে পোশাকের জন্য কত টাকা খরচ করে? এর থেকে সহজ কোশ্চেন আছে ভাই? 15%-এর মানে তো 900 টাকা দেওয়া আছে, তাহলে কত গুণ, 60 গুণ। তাহলে খাওয়ার জন্য খরচ, পোশাকের জন্য কত করেছে, এটার 60 গুণ, 60 গুণ মানে কত, এই শূন্যর জন্য এই শূন্য পয়েন্টের পর দশমিকটা উড়ে গেল, তো 6 দিয়ে গুণ করে যেটা হবে সেটা আনসার। 5 6 30, 6 7 42, 5। আর দেখবো না, 318 4 22, দেখো এটা করে নিতে পারতে, কিন্তু আমি দেখলাম 0 পর 5 আসবে গ্যারান্টি, 0 পর 5 না, এটা আছে না, এটা আছে না, এটা আছে। নেক্সট, একটি নির্দিষ্ট মূলধনের উপর 2 বছরের জন্য আর বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 1200 টাকা। মূলধনের পরিমাণ কত? 2 বছরের জন্য 10% হারে সিআই কত হয় তোমাকে মুখস্থ করে নিতে হয়, এসআই কত হয়, 10% একটা স্ট্যান্ডার্ড ডাটা, এটা মুখস্থ করে রাখতে হবে। 10% একটা স্ট্যান্ডার্ড ডাটা মুখস্থ করে রাখতে হবে। 2 বছরের জন্য 10% হারে যদি রাখো, তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে কি, প্রত্যেক বছর সমান হারে টাকা বাড়ে। তাহলে প্রথম বছর 10%, পরের বছরও 10%ই পাবে, যে টাকাটা রেখেছো সেই টাকাটাই থাকবে। তাহলে টোটাল কত পার্সেন্ট পাবে, যে টাকাটা রাখবে তার 20% অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট পাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট তা হয় না, প্রথম বছরে 10% পেলে যে টাকাটা হয়ে গেল সুদটাও আসলের সঙ্গে যোগ হবে, পরের বছর আবার 10% ওটার সঙ্গে আসবে, তার মানে কি সাকসেসিভ। তাহলে 10%-এর 2 বছরের জন্য সাকসেসিভ কত, 21, 10 + 10 + 10 × 10/100 মানে 21%। দেখো 2 বছরের জন্য ডাটা যদি 10% হয়, তাহলে 2 ইয়ার্স মুখস্থ করে নিতে হবে। 3 বছরের জন্য বলা যায়, তো এসআই হলো 20%, সিআই হলো 21%, তাহলে এটার ডিফারেন্স কত, 1%। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত, 1%ই তো। তাহলে 1%-এর মান নিতে দেওয়া আছে কত, যে টাকাটা রেখেছো তার 1%, 1%-এর মান দেওয়া আছে কত, 1200 টাকা। তোমার কাছে মূলধন চেয়েছে, তাহলে মূলধন কি হয়, নিজে নিজে 100% হয়। তাহলে 100%-এর মানে কি, 100% মানে দুটো শূন্য এখানে লাগবে, তাহলে এখানে দুটো শূন্য লাগিয়ে দাও, 12 4টে শূন্য, 12 4টে শূন্য, অঙ্ক শেষ। নেক্সট, 10% ইম্পর্টেন্ট ডাটা, 5%, 10%, 15%, এই ডাটাগুলোর মুখস্থ রাখতে হবে অঙ্ক তাড়াতাড়ি করার জন্য। বলছে এক ব্যক্তি 12 টাকা ডজনে কিছু আম কেনে এবং একই সংখ্যক, ইম্পর্টেন্ট জিনিস, একই সংখ্যক আম পুনরায় 10 টাকা পার ডজনে কেনে, সে এই আমগুলি 13 টাকা ডজনে বেচে, তাহলে বলো ওর ওভারঅল দাম কত পড়ছে, ওর ওভারঅল দাম কত পড়ছে। সেম সংখ্যক কিনেছে, তাহলে ধরে নিলাম 1:1, 1:1 মানে কি, 1 ইউনিট 12 টাকা পার ডজনে কিনেছে, এটা কত কিনেছে, 10 টাকা পার ডজনে, তাহলে এটা যতটা কিনেছে এটা ততটা কিনেছে, তাহলে ওভারঅল কত হবে, 12 আর 10, আলটিমেটলি এটা তো গুণ হয় তাই না, 12 একে 12, 10 একে 10/2, তাহলে ওভারঅল আর কত টাকা পড়লো, 22/2 মানে 11 টাকা পার ডজন পড়লো। ওর দাম কত পড়লো, কিছু জিনিস 12 টাকা পার ডজনে কিনেছে, কিছু জিনিস 10 টাকা ডজনে কিনেছে, তাহলে ওভারঅল দাম কত পড়লো, সমান সংখ্যক জিনিস বলেছে, তাহলে 11 টাকা পার ডজনেতে পড়বে হিসাব মতো। এবার ও কি করছে,
13 টাকা ডজনে বিক্রি করছে। তাহলে 13 টাকা ডজনে যদি বিক্রি করে তাহলে লাভ কত করছে পার ডজনে? পার ডজনে লাভ কত করছে? 2 টাকা বা 2 ইউনিট। পার ডজনে কত করছে? 2 ইউনিট। তাহলে 160 টাকা করছে এটা পার ডজন। তাহলে কত গুণ? 80 গুণ। তাহলে কত ডজন কিনেছিল ও? 80 ডজন কিনেছিল, তাই না? পার ডজন, দেখো হিসেব মতো দেখো, পার ডজন, প্রত্যেক ডজনে 2 টাকা লাভ করছে। তাহলে টোটাল লাভ করছে কত? 160 টাকা বলছে। তাহলে 160/2, টোটাল লাভ করেছে 160 টাকা। তাহলে এক ডজনে যদি 2 টাকা করে তাহলে ক ডজন কিনেছিল ও? নিশ্চয় 80 ডজন কিনেছিল। এটা পাতি অঙ্ক ছিল। নেক্সট 27। কে এর কোন মানের জন্য 7 অঙ্কের এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হয়? বলো, কাউকে 12 দ্বারা বিভাজ্য হবে মানে কি? 12কে এমন ভাবে ভাঙো যাতে দুটো একে অপরে কোপ্রাইম হয়। 12 ডিরেক্টলি কোনো রুলস নেই। তাহলে 12কে ভাঙবো কি করে? 6 আর 2 হিসেবে ভাঙা যায়। 6 আর 2 হিসেবে ভাঙা যায়, কিন্তু 6 আর 2 কি একে অপরে কোপ্রাইম? কোপ্রাইম না, তো এটা ভাবে করবো না। তাহলে 12কে আমি কি করবো? 3 আর 4, 3 আর 4 একে অপরে কোপ্রাইম। তাহলে কাউকে 12 দিয়ে ভাগ করা মানে কি? সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যেতে হবে, সংখ্যাটাকে 4 দ্বারাও ভাগ যেতে হবে। এবার বলো কে এর মান কত হবে তাই বলেছে। তাহলে কে এর মান যদি এখানে 6 বসাও, তাহলে দুটো কে আছে, তাহলে কে এর মান 6 বস্তু দুটো 4 দ্বারা ভাগ যায়। 4 দ্বারা ভাগ যায় নিয়ম কি? লাস্ট দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যেতে হবে। 66কে 4 দ্বারা ভাগ যায় না। তাহলে 6 বালা গল্প শেষ। 4 বসালে 4 দ্বারা ভাগ যায়, দুটো চেক করবো। 4 বসালে 4 দ্বারা ভাগ যাচ্ছে, বেশ 4 দ্বারা ভাগ গেল। 3 দ্বারা ভাগ যায় কি না চেক করে নিই। 3 দ্বারা ভাগ যায় নিয়ম কি? অঙ্কগুলো ডিজিটাল সাম, 3 দ্বারা ভাগ যেতে হবে। 5 আর 1 6 কাটিয়ে দিলাম, 3 কাটিয়ে দিলাম, 2 4 6 4 10, 3 দ্বারা যাচ্ছে না। ওকে, বেশ। পরেরটা 8 বসাও। পরেরটা দেখো 2 বসাও। 2 যদি বসাও কে এর জায়গায়, তাহলে দুটো 2 যদি বসে তাহলে 4 দ্বারা ভাগ যায়? ভাগ যায় না। শেষে দুটো 2 আছে, 4 দ্বারা ভাগ যায় না। তাহলে এটা আনসার না, আনসার এটা। ওকে, চেক করে নাও। তাহলে কত ছিল? 5 1 0 3 2 2 2, সরি 8। এই দুটো জায়গায় কে জায়গায় 8 বসলো। দেখো 8 দ্বারা 4 দ্বারা ভাগ যায়? 4 দ্বারা ভাগ জন্য কি লাস্ট দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যেতে হবে। 4/88 যাচ্ছে। 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখে নাও। 5 আর 1 6, 3 কাটলাম, 8 এ 10 আর 8 এ 18, গল্প শেষ। বিকাশ 25% ক্ষতিতে একটি মানি ব্যাগ বিক্রি করেছে। যদি এটি আরো 140 টাকায় বিক্রি করা হতো তাহলে 10% লাভ করতো। তাহলে কোনো একটা জায়গায় সিপি আছে, কনসেপ্ট বোঝো, কোনো একটা জায়গায় সিপি আছে, এর লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? সিপির উপরে ডিপেন্ড করে। তাহলে 25% মানে কি? এর পিছনে 25%, ও যেতে চাইছে এদিকে লাভে 10%, তাহলে ওভারঅল ডিস্টার এটা কত? 25 আর 10। যদি একটা লাভ একটা ক্ষতি থাকে তাহলে আমরা কি করি? যোগ করে নিই। তাহলে টোটাল সিপির 35%, টোটাল সিপির 35% মানে কত? কত টাকা বাড়াচ্ছে? 140 টাকা। ও 25% ক্ষতি করছিল, সেখান থেকে 10% লাভ করবে কি করলে? 140 টাকা বাড়ালে। তাহলে এটা, তাহলে 100% মানে কত? 7 দিয়ে কাটালে 5 7 35, 7 দিয়ে কাটালে 20, 5-এর সঙ্গে যদি করো তাহলে 5 20 100, এটার সঙ্গে যদি 20 গুণ করো 400 আনসার। ওকে, নেক্সট। দুটি সংখ্যার এলসিএম হলো 90, যেখানে তাদের এইচসিএফ হলো 6। যদি একটি সংখ্যা অন্যটির থেকে 12 বেশি হয়, সংখ্যাটির বৃহত্তর সংখ্যাটা কত? আমাকে বলো। এর আগে বলেছিলাম, শুনবে ভালো করে, এই কনসেপ্ট আমি এই মক সিরিজেই আমি অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি একদম। আমি বারবার কনসেপ্ট দেখাবো না। ওকে, যেটা বলেছিলাম সেটা শুনে নাও। বলেছিলাম কোনো দুটো সংখ্যার বা তিনটে সংখ্যার গসাগু যেটা হয়, গসাগু যেটা হয় সেটা সংখ্যাগুলোর যোগফলেও থাকে, সেটা সংখ্যাগুলোর গুণফলেও থাকে, সেটা সংখ্যাগুলোর ডিফারেন্সেও থাকে। কি কি বললাম? কোনো সংখ্যার এইচসিএফ, কোনো দুটো সংখ্যার এইচসিএফ তাদের সংখ্যা দুটো যোগফলেও থাকে, সংখ্যা দুটোর ডিফারেন্সেও থাকে, সংখ্যা দুটোর এলসিএমেও থাকে। বোঝাতে পেরেছি?
তিনটে জিনিসই থাকে। এইচসিএফ যদি পেয়ে যাই তাহলে আমি সংখ্যা দুটো সামেও পাই, ডিফারেন্সে পাই, এলসিএমও পাই। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে কোনো সংখ্যা যদি এইচসিএফ 6 হয় তাহলে সেটা 6 এর মাল্টিপল হতেই হবে, নাহলে তো বড় সংখ্যা সেটা সংখ্যা হতে পারে না। 6 এর মাল্টিপল না এটা না এটা। দুটো অপশন পেয়ে যাচ্ছে 12 আর 30। এবার আমাকে বলো একটা অন্যটির থেকে 12 বেশি, তাহলে আমি যদি ধরে নিই 12, বড় সংখ্যাটা তো চেয়েছে তোমার কাছ থেকে, আমি যদি ধরে নিই 12 বড় সংখ্যাটা, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 0। আর 0 আর 12 এলসিএম কি কোনোদিন 90 হয়? আনসার 30। আনসার 30। এবার বলেছে দেখো, তোমাকে লজিক্যালি প্রুভ করে দিচ্ছি। দেখো বড় সংখ্যাটা যদি 30 হয় তাহলে ছোট সংখ্যাটা 12 কম, মানে কত? 18। তাহলে 18 আর 30 এলসিএম করো, দেখো 90 পাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট। পরপর 7টি সংখ্যার গড় হলো 49, সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত? পরপর 7টা সংখ্যার গড় 49 বলেছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? শুনবে, পরপর সংখ্যার গড়, এই যে পরপর কথাটা বলা আছে এইটাই ইম্পর্টেন্ট। পরপর যদি বলা থাকে তাহলে তাদের গড়টা কি হয়? যতগুলো সংখ্যা থাকে তার ঠিক মিডিল সংখ্যাটা হয় গড়। ওকে, ধরে নাও তোমাকে বলা আছে 1, 2 আর 3, এই গড় কত বলো তো? গড় মানে কি? সংখ্যাগুলির যোগফল বাই জোড়া সংখ্যা যত ভাগ। 3 আর 2 5 আর 1 6, 6/3 মানে কত? গড় হলো কত? 2। মিডিল নাম্বারটা হয় তাদের গড়, মিডিল নাম্বারটা হয় তার গড়। এই কনসেপ্টে কোশ্চেনটা দেওয়া আছে। পরপর সংখ্যার গড় মানে যতগুলো সংখ্যা বলবে তার মিডিল নাম্বার হয়। এবার তুমি বলতেই পারো 4টে সংখ্যা যদি থাকতো, 4টে সংখ্যা তোমাকে দেখাচ্ছি, 1, 2, 3, 4। 4টে সংখ্যার গড় কত হবে? 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10/4 মিনস 2.5। দেখো এই দুটোর মিডিল আছে না? নেই? আছে। তাহলে পরপর সংখ্যার গড় অলওয়েজ তাদের মিডিলে থাকে, পরপর সংখ্যার গড় অলওয়েজ তাদের মিডিলে থাকে। যদি 4টে সংখ্যা থাকে তাহলে কি হবে? মিডিলে পাবো। একটা সঙ্গে পয়েন্ট যেটা হবে আড়াই আছে, একটা সঙ্গে পয়েন্ট যোগ করবো 5, একটা সঙ্গে 0.5 মাইনাস করে দেবো। আমাকে 7টা সংখ্যা দিয়ে সহজ করে দিয়েছে। তাহলে 7টা সংখ্যার গড় 49 বলেছে, তাহলে মিডিল সংখ্যাটা হবে গড়। তাহলে এটা হলো মিডিল সংখ্যা। তাহলে এখানে 1টা 2টো 3টে সংখ্যা থাকবে, এখানে 1টা 2টো 3টে সংখ্যা থাকবে। তোমার কাছে কি চেয়েছে বলো? সবচেয়ে বড় সংখ্যাটা। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 50, 51, 52। সবচেয়ে ছোট সংখ্যাটা যদি হতো তাহলে কত হতো? 48, 47, 46। তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারতো বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য কত, জিজ্ঞেস করতে পারতো। বড় সংখ্যা এবং ছোট সংখ্যার গুণফল কত, জিজ্ঞেস করতে পারতো। বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যোগফল কত, জিজ্ঞেস করতে পারতো। কনসেপ্ট সেম, শুধু একটা ধাপ বেশি করতে হতো। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমাদের 30টা কোশ্চেন। আরো একটা আমি নিয়ে আসবো, চাপ নেই, আপলোড করে দেবো। আজকের মধ্যেই হয়তো আপলোড পেয়ে যাবে, আজ বা আজ সন্ধ্যার মধ্যে বা সকালে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।